হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি এখন তোমাদের সামনে নিয়ে এসেছি একটি বাংলা ক্লাস, অশোকী একজন কবিতা। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী বছর 2026 সালে, তাদের জন্য এই কবিতাটি আমি আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। চলো কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করি। দেখো, অশোকী একজন এই কবিতাটা লিখেছেন পাবলো নেরুদা। এই পাবলো নেরুদা একজন চিলির কবি, ঠিক আছে। এবং কবিতাটার তোমরা বলতে পারো কবিতাটা কি তাহলে বাংলায় সরাসরি উনি লিখেছেন? না, উনি যে কাব্যগ্রন্থটি লিখেছেন সেটি হলো বিদেশি ফুলে রক্তের ছিটে, ঠিক আছে। তোমরা এটা মনে করে রেখো বা লিখে নাও। বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই অশোকী একজন কবিতাটা নেওয়া হয়েছে। এবং এই কবিতাটার তর্জমা অর্থাৎ বাংলা ট্রান্সলেশন কিন্তু করেছেন, তোমরা দেখতে পাচ্ছ, নবারুণ ভট্টাচার্য, ঠিক আছে। এই নবারুণ ভট্টাচার্য কিন্তু এই কবিতাটার তর্জমা করেছেন। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি ক্লাসটি। এখানে একটি যুদ্ধের কথা বলা হয়েছে। এখানে কবি তার প্রেমিকা বা তার প্রিয়তমাকে ছেড়ে যুদ্ধে যাচ্ছেন, সেই ঘটনা এখানে বর্ণিত হয়েছে। এবং সেই প্রেমিক বা প্রেমিকা বা সেই প্রিয়তমা, তার সেই কাছের মানুষ কবে আসবে সেই অপেক্ষায় প্রহর গুনছে, সেটাই এখানে আমরা পাবো। চলো শুরু করি ক্লাসটি। প্রথমে দেখো, বলছে আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে। আমি তাকে ছেড়ে দিলাম মানে কবি এখানে যুদ্ধে চলে যাচ্ছেন। আমি তাকে ছেড়ে দিলাম মানে তাকে ছেড়ে দেয়নি, মানে হাত ছেড়ে দেয়নি, অর্থাৎ আমি তাকে রেখে গেলাম। কোথায়? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, অর্থাৎ দরজার কাছে কবি তার প্রেমিকা বা তার প্রিয়তমা বা তার স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন যুদ্ধের জন্য। কোথায়? আমি চলে গেলাম দূরে, অর্থাৎ তার বাড়ি থেকে যুদ্ধক্ষেত্রটা অনেক দূর, তাই এখানে কিন্তু কবি বলেছেন দূর থেকে দূরে, মানে প্রচুর দূরত্ব, অনেকটাই দূরত্ব। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ কবি যে মানুষটাকে রেখে গেলেন, তার যে প্রিয়তমা, যে ভালোবাসার মানুষটিকে রেখে গেলেন, তার প্রেমিকাকে রেখে গেলেন, সেই প্রেমিকা কিন্তু জানতো না যে তার এই মানুষটা আর হয়তো বাড়ি ফিরে আসবে না। এবার এরপরে কিন্তু সময়ের বর্ণনা করেছেন কবি। দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মানো রাস্তায়। দেখো, এখানে কবি সময় কিভাবে অতিবাহিত হচ্ছে সেটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। নান কথার অর্থ কিন্তু এখানে খ্রিশ্চান সন্ন্যাসিনীকে বোঝানো হচ্ছে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান, এক সপ্তাহ একটা বছর, অর্থাৎ কবির চলে গিয়েছেন তার প্রেমিকাকে রেখে, তার প্রিয়তমাকে রেখে একটা সপ্তাহ, একটা বছর, একটা দিন, কিন্তু সেই কবি কিন্তু ফিরে আসছে না। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ কবি যেখান থেকে চলে গেছে সেখানে আজ কিন্তু জন্মেছে ঘাস, অর্থাৎ সময়ের পরিবর্তনকে এখানে কবি বোঝাচ্ছেন। আমরা যখন কোনো মাঠ দিয়ে যাতায়াত করি তখন দেখবে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায়, ঘাসগুলো উঠে যায়, কিন্তু যদি আমরা যাওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু সেখানে আস্তে আস্তে দেখবে হাঁটার অভাবে, মানুষের পায়ের চলার অভাবে সেখানে কিন্তু ঘাস জন্মায়। তাই এখানে কিন্তু কবি বোঝাচ্ছে সময় কীভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে, যে আমার পায়ের দাগটা উঠে গেছে, মুছে যাচ্ছে, আর সেখানে আমার চলাফেরা নেই বলে সেখানে কিন্তু আজ ঘাস জন্মাচ্ছে। এবার দেখো, একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। অর্থাৎ এখানে প্রিয়তমার অপেক্ষার যন্ত্রণা কতটা, মানে প্রচণ্ড কষ্ট, এই অপেক্ষাটা যে কতটা কঠিন সেটা কবি এখানে বোঝাচ্ছেন। অর্থাৎ বছরগুলো কিন্তু তার মাথায় পাথরের মতো আসছে, অর্থাৎ কতটা বেদনা, দুঃখ, কষ্ট নিয়ে তার প্রিয় মানুষটার অপেক্ষায় সেই কবির প্রেমিকা বসে আছেন সেইগুলো, অর্থাৎ তার অপেক্ষাটা জটপট্ট পাথরের মতো লাগছে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধ কেমন করে এলো? আগ্নেয় পাহাড়, অর্থাৎ যুদ্ধের বিভৎসতা, এখানে যুদ্ধের ভয়ঙ্কর রূপ কবি এখানে বর্ণনা করেছেন, যে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ যুদ্ধ কিন্তু এলো আগ্নেয় পাহাড় কখন? অগ্নুৎপাত থেকে যখন প্রচণ্ড পরিমাণে লাভা বেরোয়, চতুর্দিকে কিন্তু লাল লাল হয়ে যায়, অর্থাৎ এতটাই তার যুদ্ধটা, মানে সেই যুদ্ধের ব্যাপকতা, যুদ্ধের ভয়াবহতা এখানে কবি বর্ণনা করেছেন। এবং সেই যুদ্ধটা কেমন না, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ যুদ্ধের দাপট এতটাই যে সেই যুদ্ধে কিন্তু শিশু
আর বাড়িরা খুন হলো না মানে এখানে বাড়িও ধ্বংস হয়ে গেল, শিশুরা তো মারা যাচ্ছেই, সঙ্গে শিশুদের সাথে সেই বাড়ি ঘরদোরগুলোও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ কবি এখানে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের ব্যাপকতা বুঝিয়েছেন যে এমন যুদ্ধ যেখানে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি আগামী প্রজন্ম অর্থাৎ ছোট্ট ছোট্ট শিশুরাও তারাও কিন্তু মারা যাচ্ছে। তারপরে দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে দেখো শান্ত সমতল অর্থাৎ সমস্ত জায়গাটা শান্ত ছিল, সমতল ছিল, আজ সেখানে যুদ্ধের জন্য দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই যে মন্দিরে দেবতারা আছে, সেই দেবতারা এতদিন যে চুপচাপ ছিল, তারা যে ধ্যানে মগ্ন ছিল, তারাও কিন্তু আজ ওই মন্দির থেকে ভেঙে পড়তে লাগলো। অর্থাৎ তারা স্বপ্ন দেখাতে পারলো না। আমরা যখন খুব কষ্টে পড়ি, খুব কষ্টে থাকি, আমাদের যখন জীবনে খুব দুঃখ থাকে, তখন আমরা কার কাছে যাই? আমরা তখন ভগবানের কাছে যাই। সেই ভগবানের কাছে গিয়ে আমরা প্রার্থনা করি যাতে আমাদের মঙ্গল করো, আমাদের দুঃখ কষ্ট ঘুচিয়ে দাও। কিন্তু সেই যে ভগবানের কাছে আমরা গিয়ে ধ্যান করি, আমরা যে যার কাছে প্রার্থনা করি, সেই ভগবানই নিজেকে রক্ষা করতে পারছে না, তাহলে সে মানুষকে কিভাবে রক্ষা করবে? কবি এখানে সেটাই বোঝাতে চেয়েছেন। ভগবান যদি নিজে রক্ষা করতে না পারে, সে ভেঙে টুকরো টুকরো হয়ে তার মন্দির পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে সে সাধারণ মানুষকে কীভাবে রক্ষা করবে? তারপরে দেখো সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে কবি তার কিছু স্মৃতি মন্থন করেছেন যে সেই মিষ্টি বারান্দায় কবি থাকতেন, যে বারান্দাটা কেমন মিষ্টি, যেখানে ছিল বারান্দায় ছিল ঝুলন্ত বিছানা, সেখানে কবি ঘুমাতেন। সেখানে ছিল গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, অর্থাৎ করতলের মতো পাতা অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চাইছে পাতাবাহারি গাছের কথা। প্রাচীন জলতরঙ্গ এখানে কিন্তু এক প্রকার বাদ্যযন্ত্র। সব কিছু চূর্ণ হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল এই যুদ্ধ। অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা প্রচণ্ড, এতটাই। তারপরে দেখো যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ যেখানে হইচই করে শহরের লোকজন থাকতো, সেখানে আজ কাঠ কয়লা পড়ে গেছে, লোহা দোমড়ানো মুচড়ে আছে, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, অর্থাৎ মানুষের মাথাগুলো টুকরো টুকরো হয়ে রয়েছে, রক্তের একটা কালো দাগ। অর্থাৎ কালো দাগ মানে কি? অর্থাৎ রক্তটা জমে গিয়ে কালো হয়ে গিয়েছে। আমরা যখন রক্ত জমে যায়, তখন রক্ত অনেক দিন থাকলে কালো হয়ে যায়। অর্থাৎ সেই দাগ মানে রক্তটা কালো। রক্ত কোনোদিন কালো হয় না, রক্ত লাল হয়, কিন্তু সেই রক্তটা জমে গিয়ে অর্থাৎ দীর্ঘদিন ধরে থেকে রক্তের দাগটা কিন্তু কালো হয়ে গিয়েছে। কিন্তু সেই মেয়েটির আমার অপেক্ষায়, অর্থাৎ কবির প্রেমিকা, কবির ভালোবাসার মানুষ, সে কিন্তু অপেক্ষায় আছে। আমার যে প্রিয় মানুষটি যুদ্ধে গেছে, সে হয়তো আজ কাল পরশু ফিরে আসবে। অর্থাৎ এখানে মেয়েটি হলো ভালোবাসার প্রতীক, এটি তোমরা মনে রাখবে। এই মেয়েটি হলো ভালোবাসার প্রতীক, প্রেমের প্রতীক। ভালোবাসার মৃত্যু হয় না, প্রেমের মৃত্যু হয় না। কবি এখানে বোঝাতে চেয়েছেন যুদ্ধ কখনোই ভালোবাসা বা প্রেমকে কখনোই বিনষ্ট করতে পারে না। এই কবিতাটি বাংলা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কবিতাটা যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর 2026 মাধ্যমিক পরীক্ষার্থীরা এই কবিতাটা মন দিয়ে দেখো, মন দিয়ে পড়ো। আর কবিতা থেকে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, অর্থাৎ খুব মন দিয়ে কবিতাটা লাইন বাই লাইন পড়ো, এবং শর্ট প্রশ্নের জন্য তো অবশ্যই তোমাদের পড়তে হবে। কবিতাটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।